আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো তিনটি প্রতিটি প্রশ্নে, মানে 1 করে 1 × 3 = 3। প্রথম, পৃথিবী গতিশীল এই কথাটি সর্বপ্রথম বলেছেন নিউটন, কোপার্নিকাস, আর্যভট্ট না গ্যালিলিও? উত্তর হবে আর্যভট্ট। তাহলে পৃথিবী গতিশীল এই কথাটি সর্বপ্রথম বলেছেন হচ্ছে আর্যভট্ট। পরের প্রশ্ন, বিষুব কথার অর্থ কি? দিনরাত্রির দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি, দিনরাত্রির দৈর্ঘ্য সমান, দিন ছোট ও রাত্রি বড়, রাত্রি ছোট দিন বড়? উত্তর হবে দিন রাত্রির দৈর্ঘ্য সমান। পরে হচ্ছে কোনো স্থান ও তার প্রতিভা স্থানের স্থানীয় সময়ের পার্থক্য 12 ঘন্টা, 2 ঘন্টা, 14 ঘন্টা, 12 ঘন্টা? উত্তর হবে 12 ঘন্টা। পরের প্রশ্ন, বায়ুর চাপ মাপার যন্ত্র হলো অ্যানিমোমিটার, ব্যারোমিটার, বাত পতাকা, থার্মোমিটার? উত্তর হবে অ্যানিমোমিটার। তাহলে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার। পরের প্রশ্ন, চীনের ধানের গোলা বলা হয় হেনান, হুনান, সেজুয়ান, সাংহাই প্রদেশ? উত্তর হবে হুনান। 2 থেকে প্রশ্ন দিয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি প্রতিটি প্রশ্নে, মানে 1 করে 1 × 2 = 2। প্রথম, কোন দিনটিকে বসন্তকালীন বিষুব বলা হয়? উত্তর হবে 21শে মার্চ। তাহলে 21শে মার্চ দিনটিকে বসন্তকালীন বিষুব বলা হয়। পরের প্রশ্ন, কলকাতা ও লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য কত? উত্তর হবে 5 ঘন্টা 30 মিনিট। তাহলে কলকাতা আর লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট। পরে হচ্ছে বায়ু শীতল হলে বায়ুর চাপ কী হয়? উত্তর হবে বাড়ে। তাহলে বায়ু শীতল হলে বায়ুর চাপ বাড়ে। কোন শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয়? উত্তর লিখবে সাংহাই। তাহলে সাংহাই প্রদেশকে চীনের ম্যানচেস্টার বলা হয়। পরের প্রশ্ন, এশীয় আফ্রিকা মহাদেশকে পৃথক করে রেখেছে কোন সাগর? উত্তর হবে লোহিত সাগর। তাহলে এশিয়ার আফ্রিকাকে পৃথক করে রেখেছে লোহিত সাগর। 3 দাগে রয়েছে অনধিক 30টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 2। প্রথম, রবি মার্গ বা সূর্যের আপাত বার্ষিক গতিপথ কাকে বলে? অর্থ, রবি শব্দের অর্থ সূর্য এবং মার্গ শব্দের অর্থ হলো পথ। সংজ্ঞা, আপাত দৃষ্টিতে মহাকাশের যে পথ ধরে সূর্য সারা বছর কর্কট ক্রান্তি থেকে মকর ক্রান্তি পর্যন্ত ঘোরাফেরা করে তাকে সূর্যের আপাত বার্ষিক গতিপথ বা রবি মার্গ বা বার্ষিক রবি সরণ বলে। কারণ পৃথিবী তার উপবৃত্তাকার কক্ষপথে 66.5 কোণে হেলে থেকে সূর্যকে পরিক্রমণ করে বলে এরূপ ঘটে। ওপেক কি? এর উদ্দেশ্যগুলি লেখো। 1960 সালে ওপেক নামক আন্তর্জাতিক তেল ব্যবসার নিয়ন্ত্রক সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্যগুলি হলো আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য নির্ধারণ করা, 2 বিশ্বে তেলের সরবরাহ অক্ষুণ্ণ রাখা, 3 বাণিজ্যিক স্বার্থ সুরক্ষিত করা, 4 খনিজ তেল সংক্রান্ত নীতি নির্ধারণ করা। পরে স্থানীয় সময় কাকে বলে? কোনো স্থানে আকাশে মধ্যাহ্ন সূর্যের সর্বোচ্চ অবস্থানের ভিত্তিতে যে সময় নির্ধারণ করা হয় তাকে সেই স্থানের স্থানীয় সময় বলে। নির্ণয় পদ্ধতি, পৃথিবীর আবর্তনের ফলে যখন যে দ্রাঘিমা সূর্যের সামনে আসে তখন সেই স্থানের স্থানীয় সময় হয় দুপুর 12টা বা মধ্যাহ্ন। বৈশিষ্ট্য 1, কোনো একটি দেশ অসংখ্য স্থানীয় সময় থাকে। 2, কোনো একটি দেশের সব স্থানের স্থানীয় সময় এক হয় না। 3, দুটি স্থানের স্থানীয় সময়ের পার্থক্য থেকে স্থান দুটির দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করা যায়। প্রশ্ন, বায়ুর প্রচণ্ড চাপ থাকা সত্ত্বেও আমরা বুঝতে পারি না কেন? বায়ু সর্বত্র সমানভাবে চাপ দেয়। আমাদের শরীরের মধ্যে বায়ু আছে আর সেই শরীরের মধ্যস্থিত বায়ুও বাইরে বেরিয়ে আসার জন্য ভিতরের থেকে বাইরের দিকে চাপ দেয়। অন্যদিকে বায়ুমণ্ডলের বায়ুও আমাদের শরীরের ওপর বাইরের থেকে ভিতরের দিকে চাপ দেয়। আমাদের শরীরের বায়ুর চাপ ও বায়ুমণ্ডলীয় চাপ পরস্পর বিপরীতমুখী ও সমান, সেই জন্য আমরা বায়ুর চাপ বুঝতে পারি না। 4 দাগে রয়েছে অনধিক 35 শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 3। প্রথম, জলবিষুব বলতে কী বোঝো? উত্তর লিখবে 23শে ডিসেম্বর তারিখে পৃথিবীর সর্বত্র দিনরাত্রির সমান হয়, একে জলবিষুব বা শরৎকালীন বিষুব বলে। অপর নাম, এই সময় উত্তর গোলার্ধে শরৎকাল থাকে, একে শরৎকালীন বিষুব বলা হয়। বৈশিষ্ট্য 1, মধ্যাহ্ন সূর্যরশ্মি নিরক্ষরেখার ওপর লম্বভাবে পড়ে। 2, পৃথিবীর উভয় গোলার্ধে দিনরাত্রির দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত্রি। 3, ছায়াবৃত্ত অক্ষরেখাগুলিকে সমদ্বিখণ্ডিত করে।
পরের প্রশ্ন, অপসূর অবস্থান কাকে বলে? অর্থ, অপ শব্দের অর্থ দূর এবং সুর শব্দের অর্থ হলো সূর্য, অর্থাৎ সূর্যের দূর অবস্থান। সংজ্ঞা, পরিক্রমণের সময় পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব যখন সবচেয়ে বেশি হয় সেই অবস্থানকে অপসূর অবস্থান বলে। তারিখ হচ্ছে 4 জুলাই। দূরত্ব, পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব 15,20,00,000 কিমি। ঋতু বৈচিত্র্য, উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল থাকে। পরিক্রমণ বেগ, এই সময় পৃথিবীর পরিক্রমণ বেগ সামান্য কমে যায়। পরের প্রশ্ন, অক্ষরেখার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো: 1, প্রত্যেকটি অক্ষরেখা পূর্ণবৃত্ত। 2, সব অক্ষরেখার পরিধি সমান নয়। 3, পৃথিবীকে এগুলি পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করে আছে। 3, এই রেখাগুলি পরস্পর সমান্তরাল। 4, একই অক্ষরেখা থেকে নিরক্ষরেখা ও মেরুবিন্দুর দূরত্ব সমান। 6, একই অক্ষরেখার বিভিন্ন স্থানে একই সময়ে সূর্যোদয় মধ্যাহ্ন সূর্যাস্ত হয় না। 7, অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা মহাবৃত্ত এবং মেরুদয় বিন্দুতে পরিণত হয়েছে। পরের প্রশ্ন, পামির গ্রন্থিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন? মধ্য এশিয়ার তাজিকিস্তানে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি পামির মালভূমি অবস্থিত। এই মালভূমির গড় উচ্চতা 4,878 মিটার। ভারতের জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের উত্তর পশ্চিমে অবস্থিত এই মালভূমিটির কিছু অংশ আফগানিস্তান ও চীনে অবস্থিত। পামির মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কমিউনিজম আফগানিস্তান ও চীনে অবস্থিত। পামির মালভূমি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কমিউনিজম আফগানিস্তান ও চীনে অবস্থিত। এশিয়ার প্রধান প্রধান পর্বত শ্রেণীগুলি এই মালভূমিতে মিলিত হয়েছে বলে এই মালভূমিকে পামির গ্রন্থিও বলা হয়। অধিক উঁচুতে অবস্থিত হওয়ার জন্য এই মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। পরে 5 দাগে রয়েছে অনধিক 80 শব্দের মধ্যে উত্তর দেওয়া যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রথম, পরিক্রমণ গতি বা বার্ষিক গতির প্রভাব বা ফলাফলগুলি আলোচনা করো। পয়েন্ট করে, পরিক্রমণ গতি বা বার্ষিক গতির ফলাফলগুলি হলো: 1, দিন রাত্রি দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি। পৃথিবীর অভিগত আকৃতি ও পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে 66.5 কোণে হেলে থাকায় ছায়াবৃত্ত নিরক্ষরেখা ছাড়া অন্য সমাক্ষরেখাকে সারা বছর সমদ্বিখণ্ডিত করে না। ফলে পৃথিবী পৃষ্ঠে দিন ও রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে থাকে। 21 মার্চ ও 23 সেপ্টেম্বর তারিখে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে করতে এমন এক অবস্থানে আসে যখন সূর্যরশ্মি নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। ফলে ওই দিনে পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান থাকে, অর্থাৎ 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত্রি। 21 মার্চের পর থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের দিকে ঝুঁকে অবস্থান করে। সেই জন্য উত্তর গোলার্ধের দিন বড় ও রাত্রি ছোট হয়। দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থার সৃষ্টি হয়। 2, ঋতু পরিবর্তন। পৃথিবীতে দিন রাত্রি দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধির কারণে বিভিন্ন সময় বিভিন্ন অক্ষ এই উষ্ণতার পার্থক্য ঘটে, ফলে ঋতু পরিবর্তন ঘটে। যেমন 21 মার্চ তারিখে উত্তর গোলার্ধে বসন্তকাল হলে দক্ষিণ গোলার্ধে শরৎকাল হয়। 21 মার্চের পর থেকে সূর্যরশ্মি উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল অনুভূত হয়। একইভাবে 23 সেপ্টেম্বরের পর থেকে পৃথিবী ধীরে ধীরে কক্ষপথের এমন এক অবস্থানে আসে যখন দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। একই সময় দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল ও উত্তর গোলার্ধে শীতকাল বিরাজ করে। 3 দিয়ে পয়েন্ট করবে, বছর গণনা ও সময়কাল নির্ণয়। পৃথিবী 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সূর্যকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করে, একে সৌরবছর বলে। প্রতি 4 বছর অন্তর লিপ ইয়ার 365 দিন 1 বছর ধরে বছর নির্ণয় করা হয়। রবিমার্ক, সূর্য আকাশপথে সারা বছর ধরে একটি নির্দিষ্ট গতিপথে বিচরণ করে। উত্তরে কর্কটক্রান্তি এবং দক্ষিণে মকরক্রান্তির রেখা হলো সূর্যের আপাত গতির শেষ সীমা। আপাত দৃষ্টিতে যে পথ ধরে সূর্য সারা বছর কর্কটক্রান্তি থেকে মকরক্রান্তি পর্যন্ত ঘোরাফেরা করে তাকে সূর্যের আপাত বার্ষিক গতিপথ বা রবিমার্ক বা বার্ষিক রবিসরণ বলে। 5 দিয়ে পয়েন্ট করে, মেরুজ্যোতির সৃষ্টি। পৃথিবীর মেরুরেখার তার কক্ষতলের সঙ্গে 66.5 কোণে হেলে থাকায় উভয় মেরুতে শীতকালে একটানা 6 মাস রাত্রি বিরাজ করে। এই সময় মেরু আকাশে যে মৃদু বর্ণময় আলোক রাশি দেখা যায় তা মেরুজ্যোতি নামে পরিচিত। 6, তাপমণ্ডলের সৃষ্টি। পৃথিবীর পরিক্রমণের ফলে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য ঘটে, ফলে উষ্ণতার পরিবর্তন ঘটে। এই উষ্ণতার তারতম্য হেতু অংশ ভেদে বিভিন্ন তাপমণ্ডলের সৃষ্টি হয়, যেমন উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল এবং হিমমণ্ডল। পরের প্রশ্ন, বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো, অথবা পৃথিবীর সব জায়গায় বায়ুচাপের পরিমাণ সমান নয় উদাহরণসহ আলোচনা করো। পৃথিবীর সর্বত্র বায়ুর চাপ সমান হয় না। পৃথিবীর বিভিন্ন স্থানে বায়ুচাপের তারতম্যের কারণগুলি হলো: 1, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা। সমুদ্রতল থেকে যত উপরে ওঠা যায় ততই বায়ুমণ্ডলের ঘনত্ব ওজন কমে, তাই বায়ুর চাপও কমে যায়। অপরদিকে
নিচের বায়ুস্তর ঘন, তাই তার ওপরও চাপ বেশি হয়। প্রতি 110 মিটার ওপরে উঠলে 1 সেমি পারস্তম্ভের সমান বায়ুচাপ কমে যায়। উদাহরণ: পর্বতের উঁচু অংশে বায়ুর চাপ কম হয় বলে কোনো কিছু সিদ্ধ হতে অনেক দেরি হয়। 2. বায়ুর উষ্ণতা। বায়ুর চাপ বায়ুর উষ্ণতার উপর নির্ভরশীল। বায়ুর উষ্ণতা বেশি হলে বায়ু প্রসারিত ও হালকা হয় এবং চাপ কমে যায়। আবার উষ্ণতা হ্রাস পেলে বায়ু সংকুচিত ও শীতল হয় এবং বায়ুর চাপ বৃদ্ধি পায়। পয়েন্ট করবে জলীয় বাষ্প। বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প বায়ুর চাপ নিয়ন্ত্রণ করে। জলীয় বাষ্প হালকা বলে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে বায়ুর চাপ কমে এবং জলীয় বাষ্পের পরিমাণ কম হলে বায়ুর চাপ বেড়ে যায়। 4. পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তনজনিত বিকর্ষণ শক্তির প্রভাবে কোনো অঞ্চলের বায়ু বাইরের দিকে বিক্ষিপ্ত হয়, আবার কোনো অঞ্চলে সেই বায়ু এসে জমা হয়। যেমন পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে আবর্তন গতির বেগ বেশি হওয়ায় এখানে বায়ু বিক্ষিপ্ত হয়ে নিম্নচাপের সৃষ্টি করেছে। আবার এই বায়ু উপক্রান্তীয় অঞ্চলে 30 ডিগ্রি অক্ষাংশ সংলগ্ন স্থানে এসে জমা হয় এবং সেখানকার বায়ুর চাপ বাড়িয়ে উচ্চচাপের সৃষ্টি করেছে। এই কারণে মেরুবৃত্তীয় প্রদেশে নিম্নচাপ ও মেরু অঞ্চলে স্থায়ী উচ্চচাপ দেখা যায়। 5. জলভাগ ও স্থলভাগের বন্টন। স্থলভাগ জলভাগের তুলনায় দ্রুত উত্তপ্ত ও শীতল হয় বলে গ্রীষ্মকালে স্থলভাগে বায়ু চাপ কম হয় এবং শীতকালে বায়ু চাপ বেশি হয়। জলভাগে এর বিপরীত অবস্থার সৃষ্টি হয়। 6. অন্যান্য কারণ। এছাড়াও বায়ুমণ্ডলের গভীরতা ও অভিকর্ষের টানের তারতম্যের ফলেও বায়ুর চাপের তারতম্য হয়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।